আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে আমাদের দেশে যে পরিস্থিতি এখন চলতেছে, ভাবির পোলাদের তো দায় আছে। এই দেশের অর্থনীতি ধ্বংসে এনসিপির দায় আছে, এই দেশের রাজনীতি ধ্বংসে এনসিপির দায় আছে, এই দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার দায় এনসিপিদের আছে, আমার ভাবির পোলাদের আছে। এরা এমন কোনো এই যে বলছে আগামী 5 বছর আওয়ামী লীগ কর্মস, আরে ভাবা, আর 5 মাস পরে তো তোমাদের হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আমার এই ভাবির পোলারা এখনই 20টা লোক জোগাড় করতে পারে না, তারপর আবার তাদের মিছিল করতে হয় 100 পুলিশ নিয়ে, 150 সাংবাদিক নিয়ে, 20 জন লোক। দেখলাম তো ভাবির পোলারা এখনই এই সরকার 4 মাস না যাইতেই আমার ভাবির পোলারা এতিম হয়ে গেছে সব এমপি। ওই এমপি ওই কয়জন সারা মানুষ খুঁজে পায় না, কয়দিন পরে তো আরো পাবে না। এদের উপর যখন ফরিদ ভাই একটু ইন্টারাপশন করি, এই যে হারামজাদাই বললো যে আগামী 5 বছর পরে আওয়ামী লীগ করার লোক খুঁজে পাওয়া যাবে না, ভাই গত 2 দিনে অন্তত 300 পোস্ট পাইছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ওই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কমিটি দিতেছে। আমার কাছে অন্তত 5,000 ফোন আইছে যে ভাই আমার এই কমিটিতে কেন রাখা হইলো না। ভাই কমিটিতে রাখার জন্য যদি এত পোলাপাইন পাওয়া যায়, তাহলে এবারে কেমনে করে আওয়ামী লীগ করার লোক পাওয়া যাবে না? এটি পাগল নাকি? এটার উত্তর আছে তো, এতে তো কাম নাই, কাম না থাকলে খই বাজতে হয়, তো খই বাজাও তো একটা কাজ। তো খই বাজার, এরা তো খই বাজতে পারে না, তখন মুখে যা বলার তা বলবে। এই যে ভাবির পোলারা যে বলে, যেই বাংলাদেশের অলিতে গলিতে না, প্রত্যেক বাড়ি বাড়িতে একটা করে আওয়ামী লীগের লোক থাকে, সেইখানে ভাবির পোলারা বলে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। আমার ভাবির পোলাদের আর হারিকেন লাগে কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে। একের ওই সমুদ্রের মধ্যে ছাড়ে না সার্চ লাইট, একের বহু দূরে দেখা যায়, ওগুলো লাইট দিয়েও তো আমার ভাবির পোলাদের খুঁজে পাওয়া যাবে না আর কয়দিন পরেই। জামাত, এদের যে আব্বু আছে জামাত, তারই খুঁজে পাওয়া যাবে না। তাদের যে জ্যাঠা আছে বিএনপি, তাকে খুঁজে পাওয়া যায় না। আর ভাবির পোলারা তো কোথাকার কি, এদের তো আপনি হারিকেন লাগে খুঁজে, এরা দেখবেন তওবা পরে সব আওয়ামী লীগ হয়ে যাবে। সমস্যা হলো ঢুকে যাবে, এটা হলো প্রবলেম। ওরা তো গুপ্ত। না, যারা গুপ্ত না, প্রকাশ্য আওয়ামী লীগ তো আবার শের দিল 71 রাজাকারদের ক্ষমা করেছিল বলে কেউ কেউ। তারপরে তারা 2008-9 ক্ষমতায় এসেও চিন্তা করলো যে না, মুক্তিযুদ্ধ বিরোধী হোক থাকুক, তাদের একসাথে নিয়ে চলি, মিলেমিশে মোল্লাদের নিয়ে চলি, মিলিটারি নিয়ে চলি, এরা বোধহয় মানুষ হয়ে গেছে। কিন্তু না, তারা হয় নাই, হবেও না। 71 আর মোল্লা মিলিটারি একসাথে যায় না। আমি সবার কথাই বলতেছি না, মানে এখানেও তো কম বেশি কিছু আছে, কিছু পার্সেন্টেজ তো আমাদের মোল্লা হক মিলিটারি, কিছু তো আমাদের আছে, কিন্তু বেশিরভাগ সময় যদি সাদা মাটা বলি যে 71-এর সাথে মোল্লা মিলিটারি যায় না। তা আওয়ামী লীগ তো এবার বুঝতে পারছে, তারপরেও শের দিল অনেক বড় হৃদয়, ক্ষমা করে দিতে পারে যে আসো বাবা আসো। কিন্তু যদি এবার ক্ষমা করে, তাহলে এইবার যার একটা 75 এরা ঘটাবে, তারপর আর কিছু খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগের। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আওয়ামী লীগের দলীয় দুই দিন আগে ওই আপনার আমাদের যে কি আইন মন্ত্রী না জানি কি একটা আছে না, সে বলল যে শেখ হাসিনা তো আত্মসমর্পণের সময় পাবে না, তাকে যেখানে দেখা মাত্র অ্যারেস্ট করা হবে। আর আজকে আবার বলতেছে যে এই কথা, শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছুই করবে না, আইনমন্ত্রী। কাহিনী প্রতিনিয়ত ভাই উল্টায় কেন এরা? সুর আরো পাল্টিবে। শুধু তাই না, একটা দেখলাম যে কেউ নাকি জননেত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিল যে আপা আপনি গেলে নাকি যারা আমরা আপনাদের সাথে যাবো আমাদের সবাইকে গ্রেপ্তার করবে। তখন তিনি নাকি জবাব দিয়েছেন, শুনেছি আমি, সত্য মিথ্যা জানি না, তিনি বলেছেন যে বলেছে তার মন্ত্রিত্ব তখন থাকবে তো। 24 ঘন্টা না যেতে সুর পাল্টাই ফেলছে আইনমন্ত্রী, যে আইনের বাইরে ব্যত্যয় ঘটবে না। এরপরে কি বলবে জানেন, যে তিনি আসুন, তাকে আলাদা রাখা হবে, তার জন্য আদালত আলাদা। তারপর আস্তে আস্তে ডিসেম্বর আসার আগে দেখবেন এই আইনমন্ত্রীকে হারি কিনতে খুঁজে পাবেন না, তার জায়গায় অন্য কেউ চলে আসছে, নাহলে পালাইছে। মাঝখানে তো জায়গা নেই। আমি বলেছি তো, জননেত্রী শেখ হাসিনা, অনেকে আমাকে বলেছে, অনেকে না দুঃখিত, কেউ কেউ বলেছে যে শেখ হাসিনা আসলে তাকে গ্রেপ্তার করবে, জেলে রাখবে। আমি বললাম শেখ হাসিনা যেদিন ঢাকায় শুধু পা রাখবে না, জননেত্রী শেখ হাসিনা চাইলেও জেলে যেতে পারবে না। তিনি যদি বলে আমি জেলে যাব, তাও যেতে পারবে না। বলুন কিভাবে? তার এত জনস্রোত দেখবে, যে এত সংবর্ধনা দেওয়া হবে, যে আইন, আদালত, সেনাবাহিনী, বিএনপি, জামাত ভয়ে কাঁপতে থাকবে। আচ্ছা, আপনাকে যদি, জননেত্রী শেখ হাসিনার কথা তো বহুত উপরের কথা, তার কথা বাদ দিলাম, আপনার আর আমার পক্ষে যদি 5 লক্ষ মানুষ দাঁড়ায়, আমাদের কোথাও জেল দেওয়া যাবে, ধরে নেওয়া যাবে? সম্ভব? 5 লক্ষ মানুষ যদি না যায়, তাহলে শেখ হাসিনা যেদিন ঢাকায় পৌঁছবেন, জননেত্রী শেখ হাসিনা, কমপক্ষে তো 50 লক্ষ লোক থাকবে। এটা তো বহু আগেই বলে রেখেছি। আমার কাছে এখন
আমার কাছে এই মুহূর্তে যে রিপোর্ট আছে যে নেত্রী যেদিন বাংলাদেশে ঢুকবে সেদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, জেলা দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালত সব জায়গায় শত শত উকিলরা দাঁড়াইয়া যাবে যে হয় মামলা বাতিল করো নাই তো আমাদের জেলে দাও। উকিলরা দাঁড়াইব, তো কত উকিল ধরবো কোর্ট থেকে? তাহলে এটা এখন যদি বুঝেন, শুয়া যায়। তাহলে এই যে কেবল আইনমন্ত্রী নিজের বক্তব্য দিয়ে 24 ঘন্টা পার হয় নাই, সুর পাল্টে ফেলছে। হ্যাঁ। বলেছিল আসলে গ্রেফতার করবে, মনে হয় যে আইনমন্ত্রীর কি বলবো আর। আমি বারবার বলেছি যে পৃথিবীতে সবাই বলে আমার দেশ আমাদের দেশ, একমাত্র শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাই বলতে পারে যে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ। আর কেউ এটা বলতে পারে? আপনি কিন্তু বলতে পারবেন আমাদের দেশ, আমিও বলতে পারবো আমার দেশ বা আমাদের দেশ। আমার বাপের দেশ, এটা আমার বাপের পথ, দেওয়া পথ, এটা কেউ বলতে পারে জমি না দিলে? রাস্তা জনগণের, কিন্তু যে জমিটা দেয় ওই লোকটা কিন্তু বলে এটা কিন্তু আমার বাপের পথ, একমাত্র ওই বলতে পারে যে জমিটা দান করে, রাইট? তো এই দেশটা বানানোর যিনি কারিগর, তার সন্তান আসবে এবং তিনি একটা দলের নেতা, আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর দলের নেতা, এবং তিনি কয়েকবারের প্রধানমন্ত্রী। তারে এই যে কোথাকার কোন কেসকির বান্দির পোলারা, এরা কোত্থেকে কবে রাজনীতিবিদ হয়ে গেল, তারাই তারা জেলে তুলবে? এত সস্তা! আরে শেখ ফরিদেরই তো এখন জেলে তোলা বাংলাদেশ সরকারের জন্য কঠিন হয়ে যাবে, কেউ কেউ আমারে বলে, আমি জানি না, আমার লোকজন বলে। তাহলে শেখ ফরিদের জেলে ওঠানোই যদি কঠিন হয়, আর আমি কোথায়, আমি কোথায় উগারতলা, আর শেখ হাসিনা হইলো কত উপরে, তারে আপনি জেলে দিবেন, বাংলাদেশের জনগণ বসে থাকবে? আমার কথাই তো দুই চার 10 জন 20 জন লোক রাস্তায় নেমে পড়বে জানবাজি রেখে, আর শেখ হাসিনার জন্য তো লক্ষ লক্ষ মানুষ জানবাজি রাখবে, আপনি তারা জেলে দিবেন? এত সস্তা? আইন আদালত কাজই করবে না। মানে বিষয়টা এরকম যে রেলগাড়ি উপর দিয়ে দিলে তো মারা যাবো, এটা তো অবশ্যই সত্যি, তাই না? রেলগাড়িকে, গরু গাড়ি আমার উপর দিয়ে গেলে মারা যাবো, কিন্তু এত মানুষ থাকবে যে রেলগাড়ি আর চলবে না, তখন আপনি কেমনে মরবেন? তো শেখ হাসিনা যেদিন আসবে, এই কোথাকার কোন আইনমন্ত্রী, আরে মুসলেকা সরকারের যে প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, তার পাশাই তখন থাকবে খালে আর বিলে। শিলং সালাউদ্দিন আরেকবার ভিসা করে বলবো, বাবা গো, একবার তো আমারে কিডন্যাপ করে নিয়ে গেছিল শিলং, এবার আমি শিলং যাইতে চাই। তারেক রহমান বলবে, এর আগে তো মুসলেকা দিয়েছিলাম, ফাইবার মুসলেকা ছাড়াই আমার যাইতে তো তাড়াতাড়ি লন্ডন আবার ফিরে। আপনারা নিশ্চিত থাকেন, তারেক রহমানকে লন্ডন ফিরে যেতে হচ্ছে, সালাউদ্দিন সাহেবকে আবার শিলং যেতে হচ্ছে, জামাতের সাদা শগুনকে হয় লন্ডন পালাইতে হবে, অথবা তুরস্ক পালাইতে হবে, অথবা পাকিস্তান পালাইতে হবে। উনি এছাড়া সম্ভবত পাকিস্তান যাইবেন। পাকিস্তানি যাওয়ার সময়, কারণ এবার তো আর আকাশপথ ভারতের ব্যবহার করতে পারবে কিনা আমার শোনা আছে, কারণ এয়ারপোর্ট থেকে পালায় যাইতে পারবে না জনগণ। এইবার এরার কি এয়ারপোর্ট, এরার কি পাহারা দিয়েছে, এইবার দেখবে এয়ারপোর্ট কাকে বলে পাহারা দেওয়া, একটাও যেতে পারবে না। আর একটা মজার একটা বিষয় বলি, ফটোকার্ড দেখেন, আমি কিছু বলুম না, বাকি আপনি কইেন, ফটোকার্ডটাই দেখাই শুধু। এই যে ভাই, জি জি জি, খুব মজার জিনিস, খুব মজার জিনিস শুনে। আমি আমি একটু শাহ নজরুল বলি। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে আপনার এই বাংলাদেশে যেদিন বিএনপি জামাত জোট সরকার আসবে, সেদিন ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব সহ। মানুষ হাসাহাসি করতো। ঠিক যেমন আমি বলেছিলাম যে কলকাতায় একদিন পারমাণবিক বোমা হামলা হইতে পারে পাকিস্তানের, মানুষ হাসাহাসি করেছিল। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু শেষ ওইটা বলেছে, তারা হামলা করবে সুযোগ পেলেই। তো সৌদি আরব এখন দেখেন, তারা কেবল প্রতিরক্ষা জোট করেছে। কয়দিন আগে পরীক্ষিত বন্ধুর নাম কি বললো? আমেরিকা। কে বললো? জামাতের নেতা। আর জানাজা বললো কার? তেহরানের কসাই খোমেনির। গেল কারা কারা? এই সরকারের স্পিকার, মাননীয় স্পিকার, এই সরকারের বিরোধী দল, তাদের লোক গেল ওইখানে, প্রতিনিধি পাঠাইলো জানাজায়। এখন কার পক্ষে গেল? এখন দেখেন বাংলাদেশ, ইরাক, পাকিস্তান, সরি, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, এগুলো সবই প্রতিরক্ষা জোটে সৌদি আরবের পক্ষে। কয়দিন আগে না তুরস্ককে দেখলাম ইরানের পক্ষে এত সাফাবাজি, পাকিস্তানের এত সাফাবাজি, বাংলাদেশের তো সাফাবাজি এখনো চলতেছে। কিন্তু আমি জানতাম এটাই ঘটবে। ঠিক এইভাবে একটা জোট হবে, এই জোটেরাই দেখবেন একদিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে, দিবে আবার আব্বা ডাকবে। তখন বলবে কি জানেন? ওই যে হামাসরা বলছে না যে তারা গাজার জনগণের স্বার্থে অস্ত্র পরিত্যাগ করলো, তখন বলবো ইসলামের স্বার্থে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আর যে প্রতিরক্ষা চুক্তি, এই যুদ্ধটা কিন্তু এখন আর ইসরায়েল আমেরিকা ভার্সেস ইরান যুদ্ধ থাকলো না আজকে থেকে, এই চুক্তি করার পরে। এখন কিন্তু যুদ্ধটা শুরু হয়ে গেল শিয়া সুন্নির যুদ্ধ, এবং এই যুদ্ধ কিন্তু দীর্ঘকাল হবে, চলমান। এই যুদ্ধ আপনি থামাইতে পারবেন না, এই যুদ্ধ কন্টিনিউয়াস।
চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং এই যুদ্ধের ফলাফল কোথায় যে গিয়ে দাঁড়াবে কেউ জানে না, কেউ এখন অনুমান করতে পারবে না। এই যে যেই দিন আসিফ মনিরকে যেদিন হোয়াইট হাউস চা খাওয়াইছিল, সেই দিনই বুঝতে পেরেছিলাম যে মধ্যপ্রাচ্যে কিছু ঘটতে যাচ্ছে, সেখানে কামলা খাটতে হবে পাকিস্তানের। কিন্তু অদ্ভুত ব্যাপার, শুধু পাকিস্তানি এখন কামলা খাটতেছে না, আমাদেরকেও কামলা খাটানোর জন্য এই জোটে নিয়ে নিয়েছে। এখন মিছিল করে না কেন এই সরকারের বিরুদ্ধে? এখন জামাত মিছিল করে না কেন, বিএনপি মিছিল করে না কেন? ফরিদ ভাই একটা লেটেস্ট ইনফরমেশন দেই, সেটা হচ্ছে জি। কালকে থেকে আমরা জানি যে সার্জিগর আসার পরে সার্জিগরের ডায়রিয়া হয়েছে কিনা জানি না, কিন্তু ওই যে আপনার ভোজ সভা, নৃত্য সভা এগুলো বাতিল হয়ে গেছে। এখন খলিল বলছিল যে ভারতীয় যে এম্বাসি কূটনীতিক আছে ওনার সাথে জি। সার্জিগরের বৈঠক হবে না, কিন্তু এইমাত্র যে খবরটা পাওয়া গেল ওনাদের দুইজনের একটা বৈঠক অলরেডি ঢাকায় হয়ে গেছে, খলিলের না থাকা সত্ত্বেও। জি, জি, কাহিনীটা জি। দিয়ে গড়াচ্ছে দাদা। আহা, আপনাকে বলি, ১ বছর না যেতেই বলেছিলাম, অর্থাৎ ২৫ সালেই বলেছিলাম যে এই আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে, এই আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক হবে। হবেই। কোনো উপায় নাই। কারণ এই বাংলাদেশ দিন শেষে আওয়ামী লীগের হাতেই থাকবে। এই বাংলাদেশ দিন শেষে ভারতের সাথে সুসম্পর্ক থাকতে হবে। তা নাহলে এই বাংলাদেশ অস্তিত্ব থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। পাশাপাশি এই বাংলাদেশে কোনো স্থিতিশীলতা আসবে না। আর বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, তাহলে আমেরিকা তো ব্যবসা করতে আসছে এখানে। আমেরিকা তো এখানে কারো ওই বাবির পোলাদের মায়ের হাঙ্গা করতে আসে নাই তো। একবার জামাই বানাতেও আসে নাই তো। এখানে ব্যবসা করতে আসছে। তো আমেরিকা এখানে ব্যবসা করবে, জাপান এখানে ব্যবসা করবে, চায়না এখানে ব্যবসা করবে। স্থিতিশীলতা দরকার তো। তো তার জন্যে এই বৈঠক হবেই। আপনি খেয়াল করেন যে তারা না করলো, একদিকে ভোজ সভা বাতিল করলো, পাশাপাশি দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করলো। এবং আরেকটা কারণ আছে, এই দীনেশ ত্রিবেদী কিন্তু বলছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না বাংলা ভাষা জানেন, ইংরেজি তো জানেই না, যে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে পারে না। এটাতে বলার কারণে বোধহয় একটু বেজ্জিতি হয়েছে, লজ্জায় বোধহয়। আর ব্লেজার খলিলকে এই জন্য রাখে নাই, কারণ এটা তো খুব ঘনিষ্ঠ আলাপ হবে, সেখানে ব্লেজার খলিলকে রাখবে না। কারণ দীনেশ ত্রিবেদীও বিজ্ঞ, আর যিনি আসছেন উনিও বিজ্ঞ। এরা বিশ্ব রাজনীতি নিয়ে খেলা করে, এরা তো গোলাম। দুই প্রভু এখন আলোচনা হইতেছে, গোলামকে ওইখানে কিভাবে রাখে, তার জন্য গোলাম এরা রাখে নাই। আর একটা জিনিস দেখেছেন আপনি, তার চেহারাটা দেখছেন, তার চেহারা, ব্লেজার খলিলের চেহারা কিন্তু আগের মতো আর নাই। গলা শুকিয়ে গেছে, যে চাকরি বুঝি গেল, চাকরি বুঝি গেল। এবং সার্জিওর আসার আগেই খলিল দৌড়াইয়া পাকিস্তান এম্বাসিতে গেছে এবং টার্কিশ এম্বাসিতে যে কি আলোচনা করছে, যে ভোজসভা বাতিল, রাষ্ট্রীয় ভোজসভা। আরো জি, মানে বোঝা গেল যে গোলামদের দিন ফুরিয়ে আসতেছে এবং আরো আসবে। ডিসেম্বর আসতে আসতেই আমার ধারণা, আমি ভেবেছিলাম ডিসেম্বরে বিরাট সংঘর্ষ হবে, অনেক মানুষের জান যাবে, মুখোমুখি হবে। আমার মনে হয় যে ডিসেম্বরের আগে এগুলো সব পালায় যাবে, রাস্তা ছেড়ে দিবে। ফরিদ ভাই আরেকটা খবর পাইছি কিনা জানি না, সেটা হচ্ছে যেমন আগেরটা তো জানেনি, আমরা নিজেরাই আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রথযাত্রা যেখান দিয়ে হচ্ছিল সেখানে ছাতা বোমা পাওয়া গেছিল। আজকে আবার আপনার প্রেসার কুকারে বোমা বিস্ফোরণ হয়েছে বাংলাদেশে, ঢাকায় পাওয়া গেছে। এত বোমা হঠাৎ করে, উন্নত বোমা, কখনো ছাতিতে, কখনো প্রেসার কুকারে, কোন দিন জানি টয়লেটের কমোডে হয়। পাকিস্তানের পাকিস্তানের মুরিদ যারা, তাদের তো এরকম হবে। পাকিস্তান কি শিখায়? পাকিস্তান জঙ্গি উৎপাদন করে, রপ্তানি করে। ওর কাছ থেকে আপনি কি শিখবেন? তো এগুলো শিখাইছে। তো তারা বিভিন্ন জায়গায় এগুলো কাজ করেছে। এরা তো একটা ঝামেলা করার চেষ্টা করবেই, বিভিন্নভাবে চেষ্টা করবে এরা, বিচ্ছিন্ন ঘটনা সেটাই ঘটাবে। ভাই, অনেকেই বলতেছে আপনার শরীরের যত্ন নেওয়া উচিত। কমেন্টস আছে যে ভাই আপনার ডাক্তারের পরামর্শ নিচ্ছে না, অনেক এই ঠিক ধরনের আছে। সবাই। যে এক ভাই তো বলছে যে ভাই আপনি আগে সুস্থ হন, আপনার মতন যোদ্ধা আমাদের দরকার আছে, ধন্যবাদ, এই ধন্যবাদ। আওয়ামী লীগের দরকার আছে বা কিছু। আসলে আমার যেটা মনে হয়, ফরিদ ভাই আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন মহিলা লীগ কোথাও কোনো সদস্য না, তবে না, উনি না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। উনি জয় বাংলা। নীতির কথা, নৈতিকতার কথা বলে, যে কথাগুলো বললে আওয়ামী লীগের পক্ষে যায়। ঠিক তেমনি আমার অবস্থাও, আমিও দলীয় কোনো পদ পদবি বা সদস্য পদ নাই, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। তাই আমরা কথা বলি মুক্তিযুদ্ধের পক্ষে, নীতির কথা বলি, নৈতিকতার কথা বলি। এটা আওয়ামী লীগের পক্ষে যাইতে পারে। অনেক সময় আওয়ামী লীগের যে একেবারে সারাদিন ইয়ে করি তা না, আওয়ামী লীগের অনেক খারাপ কথা আমরা বলি, যেগুলো সমালোচনা কম বেশি করি। তার জন্য কেউ কেউ আমাদের অপছন্দ করে, কিছু করার নেই। যেটা হচ্ছে যে শোধরানোর জন্য। তাই বলে আমরা আওয়ামী লীগের শত্রুও না, না, আমরা আমরা আওয়ামী দেশের লীগের, শত্রু না, আমরা দেশের। আমাদের আওয়ামী লীগের অল ক্রিটিক্স আর নট এনিমি। অল ক্রিটিক্স, ইংরেজি একটা কথা আছে, অল ক্রিটিক্স আর নট এনিমি।
আপনি যদি দলের ভিতর ক্রিটিসিজম না রাখেন, আপনার দল ধ্বংস হয়ে যায়। যেই কারণে তো আওয়ামী লীগকে বিচ্ছিন্ন এই 5ই আগস্ট হয়েছে। আওয়ামী লীগের ভিতরে ক্রিটিক ছিল না বলেই তো এটা ঘটেছে। যদি আওয়ামী লীগের সমালোচক থাকতো আওয়ামী লীগের ভেতরেই, তাহলে এই 5ই আগস্ট ঘটতো না, সতর্ক হয়ে যেত আগেই। যেটা আমরা দেখেন, একমাত্র একজন লোক বলেছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন সৈয়দ আশরাফ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু মুক্তিযুদ্ধ মৌলবাদীদের দখলে, সতর্ক করেছিলেন। এটা যদি তখনকার ক্রিটিকার এই কথাটাকে নিয়ে এটা প্রচার করতো, তাহলে কিন্তু আজকে এটা ঘটতো না। টোটালি 5ই আগস্ট ঘটেছে একটা প্রপাগান্ডা, একেবারে মিথ্যা গুজবের উপর একটা আন্দোলন হয়ে গেল, আর বুঝতেই পারলো না। আওয়ামী লীগ কিন্তু ছোট দল নয়, আওয়ামী লীগ কিন্তু শক্তিতেও ছোট না, বুদ্ধিতেও ছোট না, কোনো দিকেই ছোট না। তারপর আওয়ামী লীগের পতন ঘটে গেল। কারণ কি? কারণ তাদের মধ্যে ক্রিটিক ছিল না, বা ক্রিটিসিজম নেওয়ার ক্ষমতা ছিল না, তার জন্য তো এই সমস্যা হয়েছিল। বা তারা তাদের দলীয় পড়া আপনি প্রকাশ্য না করলেন। যেমন আমার খুব নেতিবাচক একটা জিনিস আপনার মনে হলো, প্রকাশ্য না বলে আপনার গোপনে বলতে, ফরিদ ভাই এটা চেঞ্জ করতে হবে, আপনার চশমাটা এটা ভালো না, চেঞ্জ করেন, মোস্টটা এরকম, এটা চেঞ্জ করেন। এটা আপনি আমাকে আলাদাভাবে বললেন। অন্তত আলাদাভাবে তো বলতে হবে। যদি আপনি না করেন তাতে আরো খারাপ দেখা যাবে, তাই নয় কি? তো এরকম অনেক বিষয় থাকে। ক্রিটিক্স আর নট অলওয়েজ, অলওয়েজ ক্রিটিক্স আর নট এনিমি, এটা বুঝতে হবে। আর ফরিদ ভাই, সমালোচনা ছাড়া পৃথিবীর কোনো কিছুর পরিবর্তন নতুনত্ব আসে না। জি। ফরিদ ভাই, এক ভাই লেখছেন, ভাই মূল খেলা নাকি ব্রিক্স সম্মেলনের পরে শুরু হবে। তো আমি যতটুকু খবর আছে, ফরিদ ভাই আপনার কাছে তো আরো ভালো খবর থাকতে পারে, আমার মতে ব্রিক্সে ডাকার পরও আমার কি বলে ট্রাক ভাইয়া নাকি যাচ্ছেন না। তার কারণ হচ্ছে যে উনি মোদিজির সাথে একটা 1-to-1 মিটিং এর চেষ্টা করছেন, ওইটা এখনো 100% ক্লিয়ার হয় নাই, কনফার্ম হয় নাই। তো আপনি এই বিষয়টা আপনি কি জানেন একটু যদি বলেন। শোনেন, আপনি কি খেয়াল করেছেন যে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু তারেক রহমানকে দাওয়াত দিয়েছে, খেয়াল করেছেন? প্রকাশ্যে। অর্থাৎ এত গালাগালির পরেও একটি দুর্বল রাষ্ট্র এবং তার পক্ষের শক্তিকে উচ্ছেদ করার পরে তাকে দাওয়াত দিয়েছে। আমি একটু আশ্চর্য হলাম, নরেন্দ্র মোদীর দাওয়াত দিল কেন? পরে দেখি নরেন্দ্র মোদী ঠিক ওই যে হোয়াইট হাউসে যেরকম চা খাওয়াইতে মনির ডাকছিল, পরে সাইজ করবে একটা একটা করে, তো নরেন্দ্র মোদী এই কারণে তারেক রহমানকে ডেকেছে। তিনি যাবেন কে যাবেন না এখনো কনফার্ম না, কারণ তার যে দলীয় ভক্ত যারা, তারা তো আবার ভারত বিরোধী। চিকিৎসার জন্য অবশ্য তারা যাবে, কিন্তু তারেক রহমান গেলে তো আমার মনে হয় শুধু ব্রিক্সের না, আরো কোনো ঘটনা, আরো অনেক কিছু ঘটে যাবে এর মধ্যে। তো ব্রিক্স, তিনি যদি ভারতে যান তারপরে খেলা আরো জমে যাবে। তিনি ভারতে যাওয়ার পরে খেলাটা আসলেই জমে যাবে। খেলাটা কোন দিকে যাবে সেটা পরিষ্কার হয়ে যাবে তখন, ভারত থেকে ফিরে আসার পরে যদি যান। যদি না যান তাও পরিষ্কার হয়ে যাবে, কারণ তখন ভারত, যদি তিনি যান তাহলে ভারতের একটা প্রোগ্রাম থাকবে, আর যদি না যান তাহলে ভারত আরেকভাবে তার গেম প্ল্যান সাজাবে। যদি ভারতে যায়, বিবৃতি দেয়, তাহলে জননেত্রী শেখ হাসিনা একভাবে প্ল্যান করবে, আর যদি ভারতে না যায় তাহলে জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আলাদা প্ল্যান করবে। কারণ এইভাবে তো চলে না একটা দেশ। আর দেশের যে অর্থনীতি, আপনি বলেন এই দেশটা 700 কোটি টাকা প্রতিদিন সে লোন নিচ্ছে, ধার নিচ্ছে এখনই। তো এটা তো 2 মাস পর আরো বাড়বে, 6 মাস পর তো আরো বাড়বে। তো ডিসেম্বর আসতে আসতে তো 1400 কোটি হবে। তো একটা সরকার কিভাবে থাকবে? টাকার আরো অবমূল্যায়ন হবে, দেশের মানুষের চাকরি আরো যাবে, কোনো বিদেশি বিনিয়োগ তো 5 পয়সা নাই। এরপর মধ্যপ্রাচ্য থেকেও টাকা আসা কমে যাবে, কারণ মধ্যপ্রাচ্যে যে হারে যুদ্ধ চলতেছে, এখন তো মধ্যপ্রাচ্য আস্তে আস্তে আরো ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। আমি একটু শুরুতেই আমি বললাম যে ওই 14 দলীয় যে প্রতিরক্ষা জোট করেছে সৌদি আরব, এই জোটের ভেতরেই এমন কিছু ঘটবে যে, কারণ তারা তো একটা যুদ্ধরত দেশে তো বেতন আপনাকে ঠিক মতো দেবে না। তো তখন এটা তো প্রভাব পড়বে বাংলাদেশে। কামলা যদি বেতন না পায়, ভাত খাবে কি দিয়ে? আমরা যতই চাপা মারি, প্রবাসী শ্রমিক, আমাদের কি কি বলা হয় তাদের, যেন রেমিটেন্স যোদ্ধা, এগুলা ফাত্রামি, মিথ্যা। এগুলা কামলা কামলাই বলতে হবে ভাই। আপনাকে স্পষ্ট বলতে হবে আমি কামলা। তাহলে আপনি যখন আপনার আইডেন্টিটি পরিষ্কার করবেন, আমি আর কামলা 10 বছর পরে থাকবো না, 20 বছর পরে থাকবো না, তাহলেই আপনি কিছু, আপনি নিজেরে কামলা রে নিজের একটু পালিশ মেরে নাম দিলেন, মানে নুডলস, মানে কি বলবো আরে ভাই। আপনি মানে উম, যাই হোক, এটা উদাহরণ দিলে খারাপ দেখা যায়, কিন্তু এটা আমি শ্রদ্ধা রেখেই বলতেছি। আপনাকে আগে স্বীকার করতে হবে যে আমরা কামলা, আমরা মধ্যপ্রাচ্যে কামলা দিতে যাই। টার্গেট করতে হবে আগামী 20 বছর পর যেন, 10 বছর পর যেন কামলা দিতে না যাই, এরকম পরিকল্পনা। আর যদি আপনি নিজেরই কামলা মনে করেন, নিজের আবার পালিশ মেরে বলেন, মেকআপ মেরে বলেন আমি বিরাট কিছু হয়ে গেছি, তাহলে আপনার কামলাগিরি সারা জীবনই থাকবে কিয়ামত পর্যন্ত। এটা তো ওই অর্থনীতি আরো ধ্বংস হয়ে যাবে। তো তারেক রহমান কিভাবে এই দেশটা চালাবে? কারণ দেশ চালাইতে গেলে আপনি তো শুধু কিছু চাপাবাজ, ভাবির বলা, আর সারাদিন ভারতের বিরুদ্ধে গালি দেওয়া, আওয়ামী লীগের গালি দিয়ে তো পেটে ভাত যাবে না।
আপনার এত জনগণের পেটে ভাত দিতে গেলে টাকা লাগবে, পয়সা লাগবে, আমদানি চলতে হবে, রপ্তানি চলতে হবে, আমদানি রপ্তানি সচল রাখতে গেলে ডলার লাগবে বিদেশি। তো এগুলো তো আপনার নাই। তাহলে দেশটা কি হবে, কোন দিকে যাবে? অনেকেই বলেছে যে যদি শেখ হাসিনা না আসে তাইলে কিন্তু পরিচ্ছাপ আওয়ামী লীগের খুব ক্ষতি হবে। আমি বলছি, হ্যাঁ ক্ষতি হবে, কিন্তু তার চেয়ে বড় কথা, আওয়ামী লীগ যদি চুপ থাকে 1 বছর আর আগামীতে 28 সালে এই সরকারই নিভরে যাবে, কারণ তার ভিত্তিই থাকবে না। কারণ পেটে ক্ষুধা লাগলে প্রেমিকার চোখ ভালো লাগে না, পেটে ক্ষুধা থাকলে মায়ের আঁচলও ভালো লাগে না, পেটে ক্ষুধা থাকলে 29 খেলতে আর ভালো লাগে না, তাস নিয়ে আর ভালো লাগে না, পেটে খিদা থাকলে বটবৃক্ষের ছায়াও ভালো লাগে না। তো তারেক রহমান কেন পেটে ক্ষুধা থাকলে তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়। তো স্যার জানার তো আলাপই নাই, তখন চাঁদ দেখলেও মনে করবো যে শুভ আরেক ভাইও আপনাকে জিজ্ঞেস করছে সার্জারি করে নৈশ বোস কেন বাতিল হলো সেটা একটু জানান। এখন আমার আর একটু বলে দিই তাহলে, কারণ হইলো যে 2 প্রভু মিটিং করবে, তখন গোলামদের কেন রাখবে? প্রভু প্রভু মিটিং, গোলামদের তো কেউ রাখবে না। যখন 2 গৃহস্থ যখন আলোচনা করে, গৃহস্থের মধ্যে কি না, ওরা যে নৈশ বোসটা কেন বাতিল হয়েছে সেটা জানতে চাইছে। And আমি তো কইলাম যে ভাই হয়তো ডায়রিয়া হয়েছে কিনা কে জানে, খলিল টিস্যু পেপার নিয়ে দাঁড়াইছিল কিনা। নৈশ বোসটা কেন বাতিল হয়েছে কি বুঝতেছেন? এটা কি পাকিস্তান আর তুর্কি এম্বাসিতে যাওয়ার কারণে? আমার ধারণা যে এটা ভারতের রাষ্ট্রদূত চায় নাই। কারণ আপনি কি খেয়াল করেছেন, তার একটা স্পষ্ট বক্তব্য যে তিনি ইংরেজি তো জানেনই না, বাংলা শুদ্ধ বলতে পারে না। এই কথা বলার পরে খলিল বা কোন লজ্জায় ওইখানে যায়, এই ব্লেজার খলি, যে আমেরিকায় এত বছর থেকে ইংরেজি জানে না, বাংলাও বলতে পারে না, তাহলে এইটা একটা লজ্জা। আর একটা হইলো যে ভারত এরকমই, সে আপনাকে পরিকল্পিতভাবে মানসিকভাবে আপনাকে ভেঙে দেবে, দুর্বল করে দেবে। নৈশবাজ ভাঙার কারণে কিন্তু ব্লেজার খলিলের ইজ্জত পাংচার হয়ে গেয়া, রাইট? তো এই পাংচার হওয়ার কারণে এটা একটা সাইকোলজিক্যাল আঘাত, এটা সাইকোলজিক্যাল আঘাত করছে, মানসিক আঘাত করছে, পরিকল্পিতভাবে ভারত এটা করেছে। এবং দীনেশ ত্রিবেদী হচ্ছেন একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপর তিনি একজন রাষ্ট্রদূত। তার বুদ্ধির সাথে এদের বুদ্ধির কাজ বুঝতে পারবে এরা কি করবে। আপনি আপনি দেখেন যে আমরা ভারতের যত সমালোচনা করি, ভারত কিন্তু তার গেম জারি রেখেছে, সে কিন্তু বসে নেই। এগুলো কিন্তু তার প্রমাণ। আপনি দেখেন আমেরিকার রাষ্ট্রদূতের সাথে সরাসরি তার বৈঠক, তাও বাংলাদেশের জমিনে, দালমে কুস্ত কালা হায়, অর্থাৎ আপনার বাড়িতে আমি বৈঠক করতেছি, আপনার ভাতিজার লোকে আপনার দাওয়াত দেই না, বা আপনার লোকে বৈঠক করতেছে আরেক বাড়ির লোক আই না, আরেক মন্ডল, 2 মন্ডল আপনার বাড়িতে মিটিং করে আপনি বিনা দাওয়াতি। এটা আপনার জন্য সাইকোলজিক্যালি কত বড় আঘাত। এটাও একটা গেম খেলে দিয়েছে। আর আপনার আলোচনা কি কি হবে এগুলোর ব্যাপার আছে, তবে এই সরকারের জন্য এটা বিরাট বেজ্জতির ব্যাপার। ফরিদ ভাই, আমার সর্বশেষ যে প্রশ্ন বা আমি যতটুকু একটা খবর পেয়েছি সেই বিষয়ের উপর কথা বলে আপনাকে ছেড়ে দিব, কারণ ভাই আপনার সুস্থতা দরকার এই মুহূর্তে, কারণ যুদ্ধের ময়দানে সৈনিকের সুস্থতা দরকার। যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে মার্কিন যে রাষ্ট্রদূত আছেন বর্তমানে, তিনি নাকি সেনা প্রধান হিসাবে জামাতপন্থী কোনো এক সেনা কর্মকর্তাকে চাচ্ছেন, যাকে নাকি সোর্ড কি পুরস্কার দেওয়া হয়েছিল, ফরিদ বা কিছু একটা নাম। আবার ভারতে যে সেনা আমেরিকান কূটনীতিক আছেন, আমেরিকার কূটনীতিক, আর এরা নাকি এই লোকরা চাইতেছেন না, বলতেছে এ আইএস এর সাথে যুক্ত। তারা অন্য কারো নাম দিচ্ছে, যে লোকটা লিবারেল। ঘটনাটা কতটুকু সত্য মনে হয়, মানে আমরা কি পাকিস্তানের মতন সেরকম যে পাকিস্তানের সেনাপ্রধান বা কিছু চেঞ্জ করতে আমেরিকার নির্দেশ ছাড়া করা যায় না? আমরা কি সেই দিকে আছি কিনা ভাই? হ্যাঁ, এটাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এখানে আমেরিকা নির্ধারণ করে, আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী নির্ধারণ করে, আমাদের দেশের প্রতিমন্ত্রী নির্ধারণ করে, এমনকি আমাদের দেশের এমপি কে হবে তারা নির্ধারণ করে, কয়েকদিন পরে আমাদের দেশের ইউনিয়ন মেম্বার কি হবে তাও নির্ধারণ করবে। তো তারা তো সেনা নিয়ন্ত্রণ করতেই পারে, যে তাদের পছন্দের মানুষ দিতে হবে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু।